নমস্কার, এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি বিশ্বাস আপনাদের সামনে আজকে জিতেন্দ্র স্মৃতি সংসদ আয়োজিত যে বার্ষিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান পুরো আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানের প্রথমেই অঙ্কন প্রতিযোগিতা যেটা একটু পরে শুরু হয়ে যাবে সেটা প্রথমে তুলে ধরব। আর এই আমার পিছনে যে মঞ্চ দেখছেন এই মঞ্চে গুণীজন সম্বর্ধনা এবং কবি সম্মেলন, তারপর সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সব শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণী এবং বিচিত্রা অনুষ্ঠান। এই পুরো অনুষ্ঠান আজ সারা দিন ব্যাপী চলবে। এই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত আমার এই ভিডিও দেখবেন। জিতেন্দ্র স্মৃতি সংসদ আয়োজিত যে অনুষ্ঠান, আশা করি দেখতে আপনাদের ভালোই লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। এখন অঙ্কন প্রতিযোগিতা শুরু হচ্ছে। যারা অঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে তাদের এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক 12টায় শুরু হয়েছে অঙ্কন প্রতিযোগিতা, একটাতে শেষ হবে, আর একটাতে গুণীজন সম্বর্ধনা এবং কবি সম্মেলন। এরপর একটায় যে কবি সম্মেলন এবং গুণীজন সম্বর্ধনা, আসুন সেই অনুষ্ঠানে আপনাদের নিয়ে যাই। তার আগে বলি, আজকের এই অনুষ্ঠানে যারা যোগ দেবেন প্রত্যেকের জন্য এখানে খাওয়ার ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা করা হয়েছে। তারই জন্য এখানে দেখছেন রান্নাবান্না সকাল থেকে শুরু হয়ে গেছে। আর যে সমস্ত কবিগণ এসেছেন অলরেডি বা অতিথি, তাদের কিন্তু অনুষ্ঠানের আগে খাইয়ে দেওয়া হচ্ছে। আর অনুষ্ঠান চলাকালীনও এই খাওয়া দাওয়া চলবে রাত্রি পর্যন্ত। নির্ধারিত সময়েই কবি সম্মেলন এবং গুণীজন সম্বর্ধনা শুরু হয়ে গেছে। অনুষ্ঠানের শুরুতেই বাঁদিকে যে রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায় এবং কাজী নজরুল ইসলামের যে আবক্ষ মূর্তি, সেখানে মাল্যদান করা হলো। জিতেন্দ্রনাথ বিশ্বাসের আবক্ষ মূর্তিতে মাল্যদান করছেন আজকের অনুষ্ঠান সভাপতি কবি আব্দুল রব মহাশয়। এবারে কবি সত্যেন্দ্রনাথ বিশ্বাসের ফটোতে মাল্যদান করছেন সীমা বিশ্বাস। সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মরণে এবছর দুজনেরই জন্ম শতবর্ষ। তো এখানে দুজনেরই প্রতিকৃতি রাখা আছে। প্রথমে সুচিত্রা মিত্রের প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের সঞ্চালক মাননীয় নীলোৎপল দত্ত মশাই। কণিকা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য স্টিভেটাকে আমরা আমাদের পক্ষ থেকে অনুরোধ করছি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন শ্রীমতী সুষমা বিশ্বাস। অভিনন্দিত হোক প্রজ্বলনের এই প্রক্রিয়া, আলোকিত হোক যেন আকাশ তলে উল্ল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি ধরে ধরে ছড়ানো দিক দিগন্তরে। ঠিক সেই রকম আবহ এবার সৃজন হয়েছে। এই প্রজ্বলন, এই আলো আমাদের আলোকিত করুক। আজকের এই অনুষ্ঠান সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মরণে উৎসর্গীকৃত। তাদের সম্পর্কে এখন সংক্ষেপে বলছেন সংসদের সম্পাদক সতীনাথ বৈরাগ্য। কিংবদন্তি শিল্পী সুচিত্রা মিত্রের জন্ম 1924 সালের 19শে সেপ্টেম্বর। জন্মস্থান বিহারের গুজরাটি। পরে তিনি কলকাতায় আসেন এবং অটিস্টাচ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেন। এরপর বিশ্বভারতীর সঙ্গে তার সংযোগ স্থাপিত হয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি রবীন্দ্রসঙ্গীতের বিভাগীয় প্রধান ছিলেন। ভারতীয় গণনাট্য সঙ্গীত সংস্থার তিনি সক্রিয় কর্মী ছিলেন। আর রবীন্দ্রসঙ্গীতকে তিনি এক অন্য মাত্রা দান করেন। সংস্কৃতির সর্বক্ষেত্রেই ছিল তার বিচরণ। গান ছাড়াও অভিনয়, আবৃত্তি, সঙ্গীত পরিচালনায় তিনি তার অসামান্য প্রতিভার পরিচয় রেখেছিলেন। আকাশবাণীর জনপ্রিয় অনুষ্ঠান সঙ্গীত শিক্ষার আসর একসময় তিনি পরিচালনা করেন। তার কীর্তির স্বীকৃতিতে কলকাতা, বর্ধমান এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিগ্রি প্রদান করে। কলকাতার প্রথম মহিলা সেবিক সুচিত্রা মিত্র পদ্মশ্রী পুরস্কার ছাড়াও সঙ্গীত নাটক একাডেমি, শিরোমণি পুরস্কার, আলাউদ্দিন পুরস্কার লাভ করেন। 1924 সালের 12 অক্টোবর
বাঁকুড়ার সোনামুখীতে। জন্মসূত্রে তার নাম ছিল অনিমা। পরে শান্তিনিকেতনে গেলে রবীন্দ্রনাথ তার নতুন নাম দেন কণিকা, যা কবির অন্যতম কাব্যগ্রন্থের নাম। আশ্রম কন্যা কণিকা শান্তিনিকেতনে গান শেখেন স্বয়ং রবীন্দ্রনাথ, শৈলরাজ রঞ্জন মজুমদার, ইন্দিরা দেবী এবং শান্তিদেব ঘোষের মতো স্বনামধন্য ব্যক্তিদের কাছে। এবার সমবেত উদ্বোধনী সঙ্গীত হচ্ছে। সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমি হিমাদ্রির হাতে মাইক্রোফোন অর্পণ করলাম স্বাগত ভাষণের জন্য। আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় আব্দুল রব মহাশয়, যে গুণীজন দুজন এখানে উপস্থিত আছেন, ডক্টর বাসুদেব মণ্ডল, বিপ্লব বিশ্বাস মহাশয় এবং যে সমস্ত কবি যারা উপস্থিত আছেন এবং গুণীজন আছেন, প্রত্যেককে জিতেন্দ্র স্মৃতি সংসদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এবং আপনারা বিভিন্ন কাজ, বিভিন্ন সময় নষ্ট করে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের অমূল্য সময় নষ্ট করে এর জন্য প্রত্যেককে যেভাবে আমাদের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এর জন্য জিতেন্দ্র স্মৃতি সংসদের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। এই যে জিতেন্দ্র স্মৃতি সংসদ, আপনাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন কবি সত্যেন্দ্রনাথ বিশ্বাস। আমরা যত না কাছের ছিলাম, আপনারা অনেকে তার থেকে অনেক বেশি কাছে ছিলেন। এ কারণেই বলছি, উনি সংসারের মধ্যে থেকেও বেশিরভাগ সময় লেখালেখিতে সময় দিতেন। এবং সেই সময় আমার মা একটু আগে সঞ্চালক বলছিলেন যে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে ওনার স্ত্রীকে। যন্ত্রণা বলতে উনি সংসারে কোনোদিন মন দেননি, সব সময় লেখালেখি নিয়ে ব্যস্ত থেকেছেন। আমরাও সেটা দেখেছি। যখন কোনো কবিতা লিখতেন, কলকাতায় গিয়েও দেখেছি, হয়তো আমার কোনো গেস্ট এসছে, তাকে গিয়ে কবিতাটা বসিয়ে শোনাচ্ছেন এবং তৃপ্তি পেতেন। প্রত্যেক কবিরাই মনে হয় এটা হয়। সেই বিষয়গুলো আপনারা সব জানেন, যে সমস্ত কবি এখানে আছেন। উনি ওনার যে ইচ্ছাটা, সেই ইচ্ছা অনুযায়ী যাতে অনুষ্ঠান কোনোদিন বন্ধ না হয়, এর আগেও বলেছি, ওনার যে অবসরকালীন যে সুযোগ সুবিধা, যেটা অর্থ পেয়েছিলেন, সেটা গচ্ছিত করে রেখে গেছেন।
এবং সেই অর্থ থেকেই কিন্তু প্রতি বছর ভালোভাবে কিন্তু অনুষ্ঠান হয়ে যাচ্ছে। আমাদের আপনাদের বলা, আপনারা প্রতিবার আসবেন, নিজের বাড়ির মতো এই অনুষ্ঠান আপনারা করবেন। এই অনুষ্ঠান কিন্তু আপনাদের। আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে আপনাদের যদিও অনেকে জানেন, আমরা এই গ্রামের মানুষ কম জানি জিতেন্দ্র স্মৃতি সংসদ অর্থাৎ জিতেন্দ্রনাথ বিশ্বাস সম্পর্কে আমি নিজেও কম জানতাম। যখন আন্দোলবেড়িয়া স্কুলের যখন 100 বছর পূর্ণ উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে ইনভাইট করেছিল, বাবার ইচ্ছা অনুযায়ী আমরা সকলে মিলে সেখানে গেছিলাম। গিয়ে দেখলাম সেখানকার ছোট থেকে বড় সকলেই দাদুকে ভালোভাবে চেনেন, জিতেন্দ্র বিশ্বাসকে প্রতিষ্ঠাতা হেডমাস্টার হিসাবে। এবং এর বহু আগেও গেছিলাম, দেখলাম একটা মডেল করে রেখেছেন উনি, সেই আটচালা ঘর যে স্কুল যে প্রথম যেটা শুরু করেছিলেন এবং স্কুলের জন্য যা করেছিলেন সেই সব কথা আমরা জানতাম না, আমরাও যে শুনলাম। সেই অনুষ্ঠানে ওনার কিছু ছাত্র জীবিত ছিলেন, তাদের বক্তব্যে আমরা শুনে আমরাও অভিভূত হয়েছি। এবং তারই ছেলে সত্যেন্দ্রনাথ বিশ্বাস, যিনি আজকে প্রয়াত, তিনি চেষ্টা করেছিলেন তার বাবা অর্থাৎ আমাদের দাদুর সেই যে সমস্ত কথা আমরা জানি না, তার স্মৃতিতে এই জিতেন্দ্র স্মৃতি সংসদ। তার সুযোগ্য ছাত্র সতীনাথ বৈরাগ্য আছে, এখানে প্রণব সরকার আছে, আরো যারা সমস্ত আছেন তারা এইগুলো বাঁচিয়ে রেখেছেন। আমরা শুধুমাত্র আপনাদের পাশে আছি, এই কথা আবার বলবো, বেশি সময় নষ্ট করব না, কারণ ওনাদের সেই ইচ্ছা অনুযায়ী এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা যাতে আরো বেশি করে সকলের মধ্যে পৌঁছে যায় সেইটা আমাদের চেষ্টা করতে হবে। উনি এই যে মঞ্চ যেখানে দাঁড়িয়ে আছে, এই মঞ্চটা করেছিলেন যে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা যারা মঞ্চ পায় না, যারা মঞ্চে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারে না, তারা যদি এই অভ্যাসটা হয়ে যায়, এখান থেকে তারা বৃহত্তর ক্ষেত্রে পৌঁছে যাবেন। সেই হিসাবে মঞ্চটা যখন উনি তৈরি করেছেন, আমার মনে হয়েছিল যে এইরকম খোলা মঞ্চ এখানে কি হবে, তখন অনেক প্রশ্ন আমার মধ্যেও জেগেছিল। কিন্তু এখন দেখি সেই যে উনি করেছিলেন তার যে ইচ্ছাটা এবং সেটা যে কত মানে চিন্তা ভাবনা ছিল সেই সময়, সেটা আজকে বুঝতে পারি। কিন্তু একটা কথা তো আমাদের স্বীকার করতেই হবে, আজকে যে সংস্কৃতি জগৎ এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকালকার ছেলে মেয়েরা তারা কিন্তু কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদের অন্য কিছু বিনোদন বলতে মোবাইল বা অন্যান্য কিছু। কিন্তু এখানে আমরা যারা বিশেষ করে বয়স্কদের দিকে যারা তাকায়, তাদের মধ্যে সেই যে ভিতরে যেটা তারা এতদিন ধরে লালন পালন করে আসছেন, সেই ঐতিহ্য, সেই পরম্পরা, সেটা ছোটদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করতে হবে আরো বেশি করে। এবং এটা আরো বেশি করে ছড়িয়ে পড়ুক আমাদের এই সংস্কৃতি জগৎ, আমাদের সেই ঐতিহ্য, সেটা যাতে আমরা ভুলে না যাই। এই কথা বলে যারা এসেছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান আপনারা সফল করে তুলবেন, এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবর্গকে ব্যাস এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। ব্যাচটা পরিয়ে দিচ্ছে, বনানী পুষ্পার্ঘ অর্পণ করছে। বনানী এখানকার যে কালচারাল ওয়ার্ল্ড, যে আগমন ধারা, সেটাকেও একটা জায়গায় তিনি পৌঁছে দিয়েছেন। এবং প্রত্যন্ত গ্রামেও আমাদের সংস্কৃতিকে, আমাদের মাটির গন্ধ মাখা যা, তাকে তিনি পৌঁছে দিয়েছেন। এবার আমরা হিমাদ্রির কাছ থেকে এটা শুনছি। আজকে এই মঞ্চে আমরা গুণীজন যে সম্বর্ধনা দিচ্ছি, তার মধ্যে অন্যতম হচ্ছে ডাক্তার বাসুদেব মন্ডল। ওনার সম্পর্কে আমরা কম বেশি অনেকেই অনেক কিছু জানি, তবুও ওনার সম্পর্কে আমি সংক্ষেপে একটু বলছি, যারা আমরা জানি না সেটা আমরা জেনে নিতে পারবো। প্রখ্যাত চিকিৎসক এবং সমাজসেবী
ডাক্তার বাসুদেব মণ্ডল নদিয়া জেলার দেহট্ট থানার অন্তর্গত ধোপট্ট গ্রামে জন্মগ্রহণ করেন 1940 সালে। বাবা যুগল কিশোর মণ্ডল এবং মা রেণুবালা মণ্ডল। তার প্রাথমিক শিক্ষা গ্রামেই, পরবর্তীতে হাঁসপুকুরিয়া হাই স্কুল, শিবপুর হাই স্কুলে তিনি পড়াশোনা করেন। এরপর বায়োলজি নিয়ে আইএসসি পাশ করেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে। 1963 সালে নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এ উত্তীর্ণ হন। পরে তিনি বিদেশ যাত্রা করেন। লন্ডনে 7 বছর চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন। ডাক্তারিতে এমবিবিএস, ডিজিও, এফসিএ, এফএসসি, এমসিএ এবং এমআরসিওজি লন্ডন ডিগ্রিপ্রাপ্ত বাসুদেব মণ্ডল একজন বিশিষ্ট এবং স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ। কৃষ্ণনগরে তার একটি নিজস্ব নার্সিংহোম আছে। সেখানে সুচিকিৎসা এবং অত্যন্ত উন্নত মানের পরিষেবার ব্যবস্থা করেছেন ডাক্তার বাসুদেব মণ্ডল। সমাজ সেবার ক্ষেত্রেও ডাক্তার বাসুদেব মণ্ডলের অবদান অনস্বীকার্য। নদিয়া জেলার নানা সামাজিক উন্নয়নমূলক কর্মপ্রয়াসে তিনি আন্তরিকভাবে আত্মনিয়োগ করেছেন। পেশাগত অনেক ব্যস্ততা সত্ত্বেও মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছেন। নদিয়া জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির দীর্ঘদিনের চেয়ারম্যান তিনি। এই সংস্থার উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিতে 2013 সালে রাজ্যপাল কর্তৃক পুরস্কৃত হন। তিনি লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর, বঙ্গীয় মাইস্য সমিতির প্রাক্তন সভাপতি। সাংস্কৃতিক জগতেও তার অবাধ বিচরণ। নটরাজ কলা সঙ্গমের প্রতিষ্ঠাতা এবং 1983 সাল থেকে এই সংস্থার সভাপতি। এছাড়াও তিনি প্রতি বছর কীর্তন মেলার আয়োজন করেন তার প্রতিষ্ঠিত মহাপ্রভু কীর্তন মহাবিদ্যালয়। শিক্ষানুরাগী ডাক্তার মণ্ডল 2টি বিএড কলেজ প্রতিষ্ঠা করেছেন। নদিয়া জেলা সংগ্রহশালা প্রতিষ্ঠা তার কর্মময় জীবনের আরেকটি উল্লেখযোগ্য কীর্তি। ওনার সম্পর্কে অনেক কিছু বলার আছে, কিন্তু আপনারা যারা এসেছেন, আমরা এইরকম একজন মানুষকে কাছে পেয়েছি গুণীজন হিসাবে, এবং জিতেন্দ্র স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা তাকে সম্বর্ধনা দেব এবং এতে আমরা গর্ববোধ করছি। এবং এছাড়াও আর একজন আছেন, তিনার কেউ আমরা পেয়েছি, তিনিও আমাদের মধ্যে এই যে তার গৌরবময় উপস্থিতি আমাদেরকে সত্যি পরবর্তী অনুষ্ঠানের ক্ষেত্রে অনুপ্রাণিত করবে। সম্মাননা পত্র মাননীয় ডাক্তার বাসুদেব মণ্ডল কমলেশ্বর সুধী, জলঙ্গি বিধৌত নদিয়ার ছোট এক শ্যামলা গায়ে আপনার জন্ম। যদিও অনন্য প্রতিভা ও কর্মপ্রয়াসের কারণে এই জেলা তথা সারা বাংলার সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে আপনি এক সমুজ্জ্বল প্রতিষ্ঠা লাভ করেছেন। লব্ধ প্রতিষ্ঠা চিকিৎসক আপনি। গভীর অধ্যয়ন, অভিজ্ঞতা এবং নিষ্ঠা পেশাগত ক্ষেত্রে আপনাকে এনে দিয়েছে অতুলনীয় সাফল্য। আপনার দক্ষতায় বহু জটিল রোগী লাভ করেছে নিরাময়। আপনার জীবনের নতুন দিশা, সমাজ মনস্কতা আপনার চরিত্রের ভূষণ। তাই মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ করে প্রমাণ করেছেন আপনার সামাজিক দায়বদ্ধতা। শিক্ষক শিখন কলেজ প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তারে আপনার ইতিবাচক ভূমিকার উজ্জ্বল নিদর্শন। মানব হিতৈষী বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপূর্ণ পদে অভিষিক্ত থেকে আপনি আপনার জীবনের ব্রত মানব সেবাকে সার্থক করে তুলেছেন। বিশেষত প্রতিবন্ধী, অবহেলিত, পিছিয়ে পড়া মানুষের প্রতি সহকর্মিতায় ব্রতী হয়েছেন। নানা সমাজ উন্নয়নমূলক কাজে দেশজ শিল্প সংস্কৃতির প্রতি আপনার কৃত্রিম অনুরাগ গড়ে তুলেছেন। সংগ্রহশালা, ধ্রুপদী সঙ্গীত এবং বাংলার অমূল্য সম্পদ কীর্তনের প্রচার ও প্রসারে
করেছেন পৃষ্ঠপোষকতা। হে গুণী, আপনি দীর্ঘজীবী হন, ভালো থাকুন, ভালো রাখুন আমাদের। শ্রদ্ধাবনত সভ্যবৃন্দ, জিতেন্দ্র স্মৃতি সংসদ, কবিতীর্থ সাহেবনগর, নদিয়া। তারিখ 30শে জানুয়ারি 2024, 14ই মাঘ 1430 বঙ্গাব্দ। এবার ওই নিমাই, আচ্ছা প্রণব সরকার, প্রণব তুমি ওটা রাখো কিন্তু হাতে। পুষ্প কর্মকারীতে অভিনন্দিত হোক যোগ্য হস্তে যোগ্য অর্পণের এই প্রক্রিয়া। এবারে শ্রদ্ধেয় বিপ্লব বিশ্বাসকে সম্বর্ধিত করা হবে। বরণীয় ব্যক্তিত্ব বিপ্লব বিশ্বাসের জন্ম 1953 সালে মুর্শিদাবাদ জেলার ঘোল্লা গ্রামে মাতুলালয়ে। পিত্রালয় সালাক থানার টিয়া বৈদ্যপুর অঞ্চলের পুয়া গ্রাম। প্রান্তিক কৃষক পরিবারের সন্তান। বিপ্লবের প্রাথমিক শিক্ষা গ্রামে। এরপরে ভর্তি হন শাহপুর জুনিয়র স্কুলে। সালার ইজেড হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন 1970 সালে। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত প্রার্থী হিসাবে স্নাতক হন। বিপ্লব বাবুর কর্মজীবন বহুমুখী। দীর্ঘ প্রায় 26 বছর তিনি যুক্ত ছিলেন শিশু শিক্ষার সঙ্গে এবং 2013 সালে প্রধান শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করেন। বিদ্যালয়ে শিক্ষাদানের পাশাপাশি তিনি নানা সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ করেন, নেতৃত্ব দেন। পশ্চিমবঙ্গ নিরক্ষরতা দূরীকরণ সমিতির উত্থান ও বিকাশে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেন। একইভাবে মুর্শিদাবাদ জেলা গবেষণা ও চর্চায় আত্মনিয়োগ করেন। অদ্যাবধি তার সেই প্রয়াস অব্যাহত। সমাজ সেবার পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রেও তিনি একটি বিশিষ্ট স্থান অর্জন করেছেন। প্রায় 3 দশক বোধোদয় নামের পাক্ষিক সংবাদপত্রের সম্পাদনা, প্রকাশনা এবং মুদ্রণের সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত। অন্যদিকে তার সম্পাদিত সাহিত্যপত্র কাজরি ও প্রকাশিত হয়ে চলেছে 2 দশক ধরে। মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের তিনি দীর্ঘদিন সম্পাদক এবং বর্তমানে সভাপতি। মানবাধিকার কর্মী ও সংগঠক হিসাবে তার অবদান অনস্বীকার্য। যুক্তিবাদী এবং অত্যন্ত ধর্মনিরপেক্ষ বিপ্লব বাবু সামাজিক আন্দোলনের একজন অক্লান্ত সৈনিক। তার জীবনের 72তম বসন্তেও তিনি সমান সক্রিয়, সমান সজীব। এবার একটু উষ্ণ করতালি। সঞ্জীবন আসুক, তিনি দীর্ঘজীবী হন এবং এটা সম্মাননা পত্র। মাননীয় বিপ্লব বিশ্বাস কর কমলেশু, সুধী পান ভোজন নিদ্রা আর আনন্দ যাপনে মত্ত হয়ে থাকা সংখ্যাগরিষ্ঠ মানুষের মাঝে আপনি এক উজ্জ্বল ব্যতিক্রম। আপনার জীবন চিহ্নিত তার নিজস্ব গতিতে, মৌলিক ছন্দে, স্বকীয় গৌরবে। চলমান জীবনের নানা ক্ষেত্রে আপনার প্রতিভার বিচ্ছুরণ। আপনি নিষ্ঠাবান শিক্ষক। জীবন প্রত্যুষে অসংখ্য কচি কাচাদের আপনি দিয়েছেন শিক্ষার শৃঙ্খলার পাঠ। হয়েছেন তাদের নির্ভরতা আর ভালোবাসার আশ্রয়। আপনি একজন যশস্বী সম্পাদক। পত্রিকার সম্পাদনায় আপনার সদর্থক ভূমিকা এতদ অঞ্চলে সুবিদিত। সামাজিক সমস্যা
তার সমাধান, বিভিন্ন উন্নয়নমুখী কর্মপ্রয়াসে মানুষের অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে আলোকপাত করে আপনার সম্পাদিত পত্রিকা বোধোদয়, অন্যদিকে আপনার সাহিত্য পত্রিকা কাজরি সৃষ্টিশীল মানুষের মনের দর্পণ। সামাজিক আন্দোলনে আপনি এক পুরোধা পুরুষ। নিরক্ষরতা দূরীকরণে আপনার অক্লান্ত পরিশ্রম আমরা ভুলব না। একই সঙ্গে স্মরণ করব মানবাধিকার রক্ষায় আপনার সক্রিয় অংশগ্রহণ। অসির চেয়ে মসি বড় বারবার প্রমাণ করেছে আপনার লেখনী। আপনি মানবতাবাদী, ধর্মনিরপেক্ষতার আশ্চর্য প্রতিফলন আপনার জীবনে মননে। সাম্প্রদায়িক সম্প্রীতির আপোষহীন যোদ্ধা আপনি। কুসংস্কার এবং রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে নামের সঙ্গে সাযুজ্য রেখে আপনি আক্ষরিক অর্থেই বিপ্লবী। অব্যাহত থাকুক আপনার লড়াই, আপনার সাধনা। আমরা আপনার স্বাস্থ্যোজ্জ্বল দীর্ঘ জীবন কামনা করি। শ্রদ্ধাবনত সভ্যবৃন্দ, জিতেন্দ্র স্মৃতি সংসদ, কবিতীর্থ, সাহেবনগর নদিয়া, তারিখ 30 জানুয়ারি 2024, 14 মার্চ 1430 বঙ্গাব্দ। নমস্কার। মহতি অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট অন্যান্য গুণীজন এবং আমার সামনে সমবেত মা বোনেরা, ভদ্রমণ্ডলী এবং এই গ্রামের সমস্ত মানুষকে আমি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এইরকম একটি মহতী অনুষ্ঠানে কবিতীর্থে সাহেবনগরে এসে উপস্থিত হতে পেরে আমি নিজেকেই ধন্য মনে করছি। এইরকম দুই মহাপুরুষের নামে যে প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলেছেন তাকে আরো আরো সমৃদ্ধ করে তুলুন। এই এলাকার একটি জনপ্রিয় প্রতিষ্ঠানে তাকে পরিণত করুন। আজকের দিনে আমাদের সামনে, আমাদের দেশের সামনে, আমাদের সমাজের সামনে অনেক অনেক অন্তরায়, অনেক বাধা বিপত্তি, অনেক আশা আকাঙ্ক্ষা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রতিদিনই লক্ষ্য করছি। আজকে আমাদের দেশের প্রধান সমস্যা অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং মানুষ হয়ে মানুষকে ভালোবাসা। আমরা অনেকে বলি দেশপ্রেমী হও। দেশপ্রেমী মানে শুধু নির্দিষ্ট ভূখণ্ড নয়, দেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ। একে ভালোবাসায় আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। মানুষ হিসেবে আমরা সভ্য জাতি হিসাবে। কিন্তু আজকে আমরা চারিদিকে লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি, সংবাদ মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আমাদের চোখের সামনেও এমন অনেক কিছু ঘটে চলেছে যেগুলি প্রকৃতপক্ষে মানুষ হিসেবে সহ্য করা কঠিন। এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দেশ, আমাদের সমাজ তবুও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষ এত বছর স্বাধীন হওয়ার পরেও আমরা নানান ক্ষেত্রে যেমন
অগ্রগতি লাভ করেছি, তেমনি অনেক ক্ষেত্রে আমরা আশানুরূপ এগিয়ে যেতে পারি। এই মতো আমাদের কাজ করা উচিত। এই কথা বলে আজকের এই মহতী অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন আপনারা, সেজন্য আপনাদের সবাইকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার সবাইকে। আমি ডক্টর মঞ্জুর হাতে দিলাম। বসে তিনজন প্রণম্যকে চিরপ্রণম্য তাদের কাছে প্রণাম জানিয়ে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায় দুজনই আশ্রম বালিকা, সঙ্গীত ভবন। আজকে আমাদের যাদের নিয়ে গর্বের শেষ নেই। তো কণিকা যে কতখানি অ্যাডভেঞ্চারাস ছিলেন সেটা আপনারা হয়তো কতখানি জানেন। একদিন এই কৃষ্ণনগরে কণিকা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন সঙ্গী নিয়ে অনেক রাতে। কি ব্যাপার, ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল, কৃষ্ণনগরে পৌঁছে গেলাম। এতখানি অনির্দিষ্ট অ্যাডভেঞ্চারাস কণিকা বন্দ্যোপাধ্যায়, মানে আমাদের মোহর। ছোটবেলায় একটা ভারী ঝোঁক ছিল যে রবীন্দ্রসঙ্গীত বা যে কোনো সঙ্গীতই তুলনা করে শোনা। আমি তখন নবদ্বীপে দেশে ফিরি, আমি একটি যন্ত্র কিনে খেয়াল বসে ওই একই গান যারা বিভিন্ন শিল্পী গেয়েছেন তাদের গান পর পর শুনে তুলনামূলকভাবে শুনতাম কোনটা ভালো, কোনটা বেশি ভালো। কণিকা, সুচিত্রা অন্তর্গত ছিল, কিন্তু কে কার তুলনা করে? কে বলে গোলাপ ফুল, কে বলে পদ্ম ফুল। এই তুলনা কি সম্ভব? তাই ছিল কণিকা মানে মোহর আর সুচিত্রা। তাকে প্রণাম সদাই জানাতে হয়। সত্যেন্দ্র বিশ্বাস আমার প্রণম্য, তেনার সঙ্গে আমার পরিচয় ছিল। তিনি একাধিকবার বলেছেন এই কবি তীর্থে আসতে, আমি দুর্ভাগা তাই এসে পৌঁছতে পারিনি। আর যে সেই এলাম, সেই তীর্থেই এলাম, কিন্তু তিনি নেই। তার পিতার ছবি, তার পিতার কৃতি সব আমি দেখেছি, সে সৌভাগ্য আমার হয়েছে। আজকে দিনটি হল 30শে জানুয়ারি। বেসেছেন দিনটা হয়তো অনবদানেই বেসেছেন, কিন্তু 30শে জানুয়ারি একটা হরিষে বিষাদে মেশানো দিন। হরিশ কেন এই কবিতা সম্মেলন, কবিতা, সুকুমার দ্রব্য, তাদের চর্চা। বিষাদ কেন? বিষাদ জাতির জনক মহাত্মা গান্ধী, তাঁর আজকে প্রয়াণ দিবস, হনন দিবস এবং শহীদ দিবস। তাকেও জাতির জনক হিসাবে প্রণাম জানাই। কিন্তু এই তো এমনি তো হরিশ এবং বিষাদ মিলিয়েই তো আমাদের জগৎ। আমাদের শাস্ত্র বলেছে ভূমাইব সুখম, ভূমৈব সুখম, সুখ থাকবে, দুঃখ থাকবে। এই নিয়েই তো আমাদের শাস্ত্র, সনাতন শাস্ত্র। সেই অর্থে ঠিকই আছে, ভালোই আছে। আমরা এসেছি সাহেবনগর গ্রামে। কি বা বলবো, গ্রাম নিয়ে দুটি কথা। আমি তো গ্রামেরই মানুষ, আপনারা শুনেছেন। আজও গ্রামে নিত্য যাতায়াত। তো সাহেবনগর গ্রাম আমার কাছে বেশ অদ্ভুত এবং রোমাঞ্চকর বটে। নামটা কি? সাহেবনগর। নগর কোথায়? এ তো গ্রাম, একেবারে আমাদের গ্রামের মতো গ্রাম, কিন্তু নামটা কি করে যেন নগর হয়েছে। আবার বলেছেন সাহেবদের নগর। সাহেব, সাহেব বলতে তো আমরা বুঝি সাদা রং, সাদা চামড়া, বড় বড় ব্রিটিশ সাহেব, ইংলিশ সাহেব। তাদের তো এখানে কোনো গমনাগমন ছিল না। তবে সেই শব্দের তো অর্থ
অবনতি ঘটেছে, অর্থান্তর ঘটেছে। এখন এসপিকেও সাহেব বলি, ডিএমকেও সাহেব বলি। সাহেবনগর গ্রামটি কেন হয়েছে কে জানে? যদি কোনো গবেষক এই গ্রামের শিক্ষার আক্রমণ আছে, সেই শিক্ষিত মানুষজন যদি কেউ এই গবেষণা করে বার করে, আমার মনে হয় গ্রামে এটি উপকৃত হবে, আঞ্চলিক ইতিহাস গড়ে উঠবে। গ্রাম বলতে আমরা যা বুঝি ঠান্ডা, সবুজ, শীতল, নিরিবিলি নিরিবিলি। আজ যেখানে বসে সাহেবনগর, সাহেবনগরে এমনি এক উত্তেজক গ্রাম। কত ছোটবেলা থেকে নাম শুনছি, কত কি ঘটেছে এই গ্রামে। হয়তো দু একটি উদাহরণ দিলে, আমি যে অজ্ঞ নই আপনাদের গ্রামের সম্বন্ধে, অনেক বেশি আপনারা জানেন, আমি সামান্য জানি। এই গ্রামে ছিলেন একজন মহিষী মহিলা, নিরুপমা দেবী, শিশির সেনের স্ত্রী। শিশিরবাবু চলে গেছেন। নিরুপমা দেবী আপনাদের গর্ব, আমাদের গর্ব, বাংলার গর্ব। তিনি মেয়েদের কর্মক্ষমতা নিয়ে কর্মশিবির করে তিনি প্রোডাকশন ইউনিট করেছিলেন ওই মাঠের জায়গায়। আমি এসেছি একাধিকবার। নিরুপমা দেবী ভালো আচার তৈরি করতে পারেন। আপনারা ভাবুন, সাহেবনগরের বসে নিরুপমা দেবী আচার তৈরি করছেন, সেই আচার লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছেন শান্তিনিকেতনে গুরুদেবের কাছে। গুরুদেবকে প্রশংসা করছে, এ কি গর্বের নয়? এই গ্রামে একটি সেই সময়ে অতদিন আগে একটি ফার্ম তৈরি হয়, কৃষি ফার্ম, হরিপদ জেলার যে কৃষি ফার্ম আমি দেখেছি, কিন্তু ভগ্ন অবস্থা। আমরা ভাবতে পারি না সেই গ্রামে তখনকার দিনের মহান পুরুষরা ওর পলাশিতে নেমে হেঁটে হেঁটে অথবা গরুর গাড়িতে এই ফার্মে আসতে। সে আমাদের গর্ব আস্থা নেই, হয়তো মিটে গেছে। আধুনিক কালেও আপনাদেরকে আমি একাধিকবার এসেছি, একাধিকবার। আমি কেন, হাজার নাম থেকে আরো হাজার হাজার লোক এসেছে। কেন? 3 দিন আপনারা করতেন যাত্রা সম্মেলন ওই মাঠে। যাত্রা সম্মেলনে সে অপূর্ব এক উৎসব, যে উৎসবে সাহেবনগরের মানুষের জনসংখ্যা, পপুলেশন সেই 3 দিনে দ্বিগুণ ত্রিগুণ হয়ে যেত। গুণীজন সম্বর্ধনায় এইমাত্র শেষ হলো, এরপরেই হবে কবি সম্মেলন। এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে কবি সম্মেলন এবং তার পরের অনুষ্ঠানগুলো আলাদা পর্বে দেব। আজকের মতো এই পর্বে গুণীজন সম্বর্ধনা দিয়েই ভিডিওটা শেষ করছি। আপনারা অতি অবশ্যই দেখবেন, আর কেমন লাগলো কমেন্ট করবেন। আগামীতে জিতেন্দ্র স্মৃতি সংসদের কবি সম্মেলন এবং অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে শীঘ্রই ফিরে আসছি। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।